নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা সকলেই, বিশেষ করে প্রবীণ নাগরিকরা, নিজের অজান্তেই, না জেনে না বুঝে এমন কিছু কাজ করে থাকি যে কাজগুলি আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি আগামী দিনে এই সমস্যাগুলি এতটাই গুরুতর হতে পারে যে আমাদের নামে পাঠানো হতে পারে নোটিশ। কোন কোন কাজগুলি আমরা না জেনে করে থাকি এবং কোন কোন কাজগুলি একদমই করা উচিত নয়, আজকের ভিডিওতে সকল কিছুভাবে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আজকের দিনে আমাদের প্রত্যেকের নামে কোথাও না কোথাও অ্যাকাউন্ট থাকে, সেটি ব্যাংকেও হতে পারে বা পোস্ট অফিসেও হতে পারে, কিন্তু সকলেই সেই অ্যাকাউন্টগুলিকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি না। এমনকি সেই অ্যাকাউন্টে এমন কিছু ট্রানজ্যাকশন বা এমন কিছু কাজ করে থাকি যেগুলি আমাদের অজান্তে আমাদের সমস্যাকে বাড়িয়ে চলে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন কোন কাজগুলি আমাদের অ্যাকাউন্টে, সেটি পোস্ট অফিস বা ব্যাংক যেখানেই হোক না কেন, সেই কাজগুলি কখনোই করা উচিত নয়, যে কাজগুলি আমাদের জীবনে নানা রকমের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে চলুন এক এক করে জানা যাক যে কোন কোন কাজগুলি আমরা কখনোই করব না আমাদের অ্যাকাউন্টে। লেনদেনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মনে যে প্রশ্নটি আসে সেটি হলো, একটি ফাইন্যান্সিয়াল ইয়ার বা একটি অর্থবর্ষে ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত লেনদেন যদি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্ট থেকে করে থাকি, তাহলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ বা কোনো SMS পাঠানো হবে না। এর সহজ উত্তর যদি দিতে যাই তাহলে সেক্ষেত্রে উত্তরটি হলো, অন্ততপক্ষে 10 লক্ষ বা তার নিচে যদি কোনো অ্যামাউন্ট আমরা ট্রানজাকশন করি একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাহলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো রকম কোনো নোটিশ বা কোনো SMS পাঠানো হয় না। কিন্তু তার মানে এটা নয় যে 10 লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট ট্রানজাকশন করলেই যে আপনাকে নোটিশ বা আপনাকে SMS পাঠানো হবে, বিষয়টি কিন্তু এমন নয়। আপনার যদি লেনদেনের বৈধ ডকুমেন্টস বা বৈধ লিগ্যাল যে সমস্ত কাগজপত্র আছে সবগুলো যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকার বেশি ট্রানজাকশন অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে কোনো রকম কোনো নোটিশ বা কোনো রকম কোনো SMS পাঠানো হবে না। এবার অনেকেই মনে করতে পারেন আমার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেমন ধরুন আমার হয়তো 5টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে সেক্ষেত্রে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ করে মোট 50 লক্ষ টাকার আমি লেনদেন করতে পারবো একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে। কিন্তু বিষয়টি কিন্তু এমন নয়, এটি একটি ভ্রান্ত ধারণা। আমাদের প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আমাদের প্যান কার্ডের সঙ্গে যুক্ত এবং প্রতিটি প্যান কার্ডে এই সুবিধাটা দেওয়া হয় যে বার্ষিক 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়তে হয় না। অর্থাৎ এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যতগুলি থাক না কেন, সবগুলো মিলিয়ে যদি 10 লক্ষ বা তার নিচে থেকে থাকে অ্যামাউন্ট ট্রানজাকশন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না। এমনকি 10 লক্ষ টাকার বেশি হলেও যে সমস্যায় পড়তে হবে বিষয়টি এমন নয়। আমি আগেই বললাম, আপনার যদি বৈধ কাগজপত্র বা বৈধ ডকুমেন্টস থেকে থাকে, আপনি সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না। এবার আমাদের মনে অনেক রকমের প্রশ্ন আসতে পারে, যেমন অনেকের মনে এই ধারণাটা আসতে পারে যে আমাদের ইয়ারলি নেট ইনকাম অনেক কম এবং যার ফলে আমরা প্রতি বছর ITR বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি না। এবার এক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো প্রপার্টি সেল করে আমরা একটি বেশি অ্যামাউন্টের টাকা পেয়ে থাকি, যেমন ধরুন এক্ষেত্রে ধরলাম যে 10 লক্ষ টাকা আমি পেয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে সেই বছর কি ITR ফাইল করতে হবে, বা ITR ফাইলের ক্ষেত্রে সে বছর এই 10 লক্ষ টাকা কিভাবে শো করব এবং এর ক্ষেত্রে কি TDS ফাইল করাটা বাধ্যতামূলক কিনা। প্রথম যে উত্তরটি সেটি হলো, আপনি হতেই পারেন যে আপনার ইয়ারলি ইনকামটি অনেক কম এবং যার ফলে আপনি ITR ফাইল করেন না। কিন্তু হঠাৎ করে যদি কোনো ক্যাপিটাল গেন থেকে অর্থাৎ কোনো প্রপার্টি সেল করে আপনি একটি মোটা রকমের অ্যামাউন্ট পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই বছর ITR ফাইল করাটা কিন্তু বাধ্যতামূলক এবং সেই বছর ITR ফাইল করার সময় যে ক্যাপিটাল গেনের যে অংশটা আছে, সেখানে আপনাকে যে পরিমাণ টাকাটি আপনি পেয়েছেন প্রপার্টি সেল করে, সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। না করলে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন আপনি। এবার অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে যে এমন অনেক ব্যক্তি আছেন যারা বর্তমানে চাকরিরত অবস্থায় আছেন এবং চাকরি থেকে অবসর গ্রহণের সময় তিনি এককালীন একটি মোটা আর্থিক বেনিফিট পেলেন। ধরা যাক উদাহরণস্বরূপ কোনো এক ব্যক্তি চাকরি থেকে অবসর নেওয়ার সময় 50 লক্ষ টাকা পেলেন এবং 50 লক্ষ টাকার একটা পোর্শন, আমি ধরলাম এক্ষেত্রে যে 50% অর্থাৎ 25 লক্ষ টাকা তিনি একটি মান্থলি ইনকাম স্কিম বা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করলেন, যে ক্ষেত্রে তিনি প্রতি মাসে মাসে একটা ইন্টারেস্ট পেয়ে নিজের প্রতি মাসের খরচটা চালাতে পারেন এবং বাকি 50% অর্থাৎ বাকি 25 লক্ষ টাকা অন্য কোনো ডিপোজিট স্কিমে ইনভেস্ট করলেন। তাহলে সেক্ষেত্রে তার মনে প্রশ্ন হতেই পারে যে এক্ষেত্রে যে 50 লক্ষ টাকা তিনি পেলেন, সেই 50 লক্ষ টাকার কি কোনো হিসেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিতে হবে, বা এই 50 লক্ষ টাকার জন্য তার কাছে কোনো নোটিশ টোটিশ আসবে কি আসবে না। এর সঠিক উত্তর হলো, আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আপনার প্রাপ্য যে টাকার পরিমাণ সেটার হিসেব জানাতে হবে। আপনি যে বছর অবসর গ্রহণ করেছেন অর্থাৎ যে বছর রিটায়ারমেন্ট নিয়েছেন, সে বছর ITR ফাইল করার সময় আপনি কোন কোন খাত থেকে
থেকে কত টাকা পেয়েছেন সেটা পুরো ডিটেলস উল্লেখ করে আপনাকে আইটিআর ফাইল করতে হবে, তাহলে ভবিষ্যতে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না। এক্ষেত্রে অনেকেই এমন আছেন যারা রিটায়ার করার পর এ ধরনের টাকার হিসাবটা আইটিআর ফাইল করেন না বা আইটিআর ফাইলে উল্লেখ করেন না। এক্ষেত্রে তারা মনে করতে পারেন যে তাদের কি কোনো সমস্যা আসতে পারে। দেখুন, আইটিআর ফাইল করার সময় আপনারা অনেকে এমন আছেন যারা এই ধরনের হিসাবটা লুকিয়ে যান বা ইচ্ছাকৃতভাবে জানান না বা ভুলে যান, তাহলে সেক্ষেত্রেও সমস্যা হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। কারণ এক্ষেত্রে আপনি যে খাত থেকে টাকাগুলি পেয়েছেন সেগুলি অবশ্যই একটি বৈধ খাত, এবং আপনার টাকা যেভাবে পেয়েছেন সে টাকার একটি বৈধ ডকুমেন্টস আপনার কাছে অবশ্যই থাকবে। সে বৈধ ডকুমেন্টসগুলো যদি আপনি গুছিয়ে রাখেন এবং সময় মতো যদি কখনো সমস্যা হয়, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে সেই বৈধ ডকুমেন্টসগুলো যদি আপনি প্রোভাইড করেন, তাহলে কোনোদিনই আপনার সমস্যা হওয়ার কথা নয়। আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার অনেকের মনে এ ধরনের প্রশ্ন থাকতে পারে, আমি উত্তরাধিকারী বা ওয়ারিশ সূত্রে যদি বাবার মৃত্যুর পর একটি মোটা রকমের অর্থ পেয়ে থাকি এবং সেই অর্থের পরিমাণটি যদি 10 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি এই টাকাটি আইটিআর ফাইল করার সময় উল্লেখ করতে হবে? বা যদি আমি নিয়মিত হারে প্রতি বছর আইটিআর ফাইল না করে থাকি, তাহলে সেক্ষেত্রে আইটিআর ফাইল করাটা কি বাধ্যতামূলক? বা এক্ষেত্রে এই টাকার উপর কোনো টিডিএস আমাকে জমা করতে হবে কি হবে না? বা ভবিষ্যতে আমি কোনো রকম কোনো সমস্যায় পড়বো কি পড়বো না? এর সহজ উত্তর হচ্ছে, ভবিষ্যতে আপনি কোনো সমস্যায় পড়বেন না। তবে যেহেতু আপনি টাকাটা পাচ্ছেন সেহেতু আইটিআর এর শো করাটা অবশ্যই ভালো, এবং আপনি যদি নিয়মিত হারে আইটিআর ফাইল না করে থাকেন, অর্থাৎ বছর বছর যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করে থাকেন, তাহলে অন্তত পক্ষে যে বছর আপনি টাকাটা পাচ্ছেন সে বছর অন্তত পক্ষে আইটিআরটি অবশ্যই ফাইল করে রাখুন এবং এই টাকাটিকে শো করুন। এবার যদি আপনি নাও করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনাকে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যে এই টাকাটি বৈধ পথে পেয়েছেন এবং বাবার যে আপনি ওয়ারিশ ছিলেন সেটার সমস্ত ডকুমেন্টস আপনি অবশ্যই রেডি রাখুন, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনি সেই ডকুমেন্টসগুলি শো করতে পারেন। এবার অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কর্মসূত্রে কোনো সন্তান যদি দেশের বাইরে থাকে, অর্থাৎ বিদেশে থাকে, এবং সেই সন্তান যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাবা মাকে তার দেশে অর্থাৎ ভারতবর্ষে টাকা পাঠিয়ে থাকে এবং তাদের অ্যাকাউন্টে পাঠায়, তাহলে সেক্ষেত্রে সেই টাকার ওপর কি কোনো ট্যাক্স প্রদান করতে হবে কি হবে না? এর সহজ উত্তর হচ্ছে, সেই টাকার ওপর কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। কারণ বাবা মা যেমন সন্তানকে একদিকে গিফট করতে পারে, তেমনি সন্তানও বাবা মাকে গিফট অবশ্যই করতে পারে, এবং ইনকাম ট্যাক্সে সেই প্রভিশন আছে যে গিফট করা অর্থের উপর কোনো রকম কোনো ট্যাক্স লাগে না। অর্থাৎ বাবা মা সন্তানকে গিফট করুক বা সন্তান বাবা মাকে গিফট করুক, সেক্ষেত্রে গিফট করা অর্থের উপর কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি কখনো কোনো ফ্ল্যাট কিনি বা আমি যদি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করি বা কোনো জায়গা কিনি, তাহলে সেক্ষেত্রে কোন বৈধ উপায়ে আমি টাকা পেমেন্ট করলে সেক্ষেত্রে আমাকে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না? এর সহজ উত্তর হচ্ছে, আপনি ফ্ল্যাট কিনুন বা কোনো জায়গা কিনুন বা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করুন, যে কোনো পদ্ধতিতে সঠিকভাবে আপনি যদি টাকা পেমেন্ট করতে চান, তাহলে তার বৈধ উপায় হলো অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে সেই ওনারকে বা সেই বিল্ডারকে বা তার কোম্পানির আন্ডারে সেই অ্যাকাউন্ট পেই চেক ইস্যু করেন এবং সেই অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে টাকা পেমেন্ট করেন, তাহলে আপনাকে কোনোদিনই কোনো সমস্যায় পড়তে হবে না, এবং সেটা একটা ডকুমেন্টস হিসাবে আপনার থেকে থাকছে। এবং আপনি অবশ্যই টাকা পেমেন্ট করার সময় তার কাছ থেকে একটা মানি রিসিপ্ট নিয়ে রাখবেন, যাতে করে সেই মানি রিসিপ্ট প্লাস অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে তার উল্লেখ থাকে এবং ভবিষ্যতে আপনাকে কোনো রকম কোনো সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য। এবার অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ভবিষ্যতে যদি কখনো লটারি থেকে একটি মোটা রকমের অর্থ পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি করণীয় বা সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়বো কি পড়বো না? প্রথম যে উত্তরটা হলো যে লটারির মাধ্যম থেকে আপনি যে টাকাটা পাবেন সে টাকাটা অবশ্যই সরকার আপনাকে ট্যাক্স কেটেই প্রদান করবে, অর্থাৎ এক্ষেত্রে আপনার আর কোনো ঝামেলা থাকছে না নতুন করে ট্যাক্স প্রদানের জন্য। এবার যে দ্বিতীয় বিষয়টি হলো, আপনি যে বছর লটারি থেকে টাকাটা পাচ্ছেন সে বছর আগের নিয়মের মতোই আপনি অন্তত পক্ষে সে বছরের জন্য আইটিআর ফাইলটি করে রাখুন এবং সেই টাকাটিকে ক্যাপিটাল গেনে উল্লেখ করুন যে আমি কোন খাত থেকে এই টাকাটি পাচ্ছি, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং যদি এটি নাও করে থাকেন, তাহলে ভবিষ্যতে যে আপনি সমস্যায় পড়বেন তাও নয়, কারণ সরকার আপনাকে ট্যাক্স কেটেই কিন্তু টাকাটা প্রদান করছে। অর্থাৎ লটারি থেকে প্রাপ্ত টাকা যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যায় আপনি পড়বেন না। এবার অনেকের মনে এ ধরনের প্রশ্ন আসতে পারে যে আমি যদি অন্য কোনো সোর্স থেকে আমাকে কেউ টাকা প্রদান করে, তাহলে কিভাবে পথ অবলম্বন করলে আমি এই টাকাটি
টাকাটি সুরক্ষিতভাবে হোয়াইট মানির মধ্যে দেখাতে পারবো। আপনি যদি কোনো রকমে কারোর কাছ থেকে টাকা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে টাকাটি চেকের মাধ্যমে পেমেন্ট করতে বলুন এবং সেই টাকাটি অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্টে জমা নিন। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই টাকাটি আপনার হোয়াইট মানির মধ্যে আসবে এবং আপনাকে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না। এবার অনেকের মনে এই ধরনের প্রশ্ন আছে যে আমার কাছে একটা ফিক্সড ডিপোজিট বা এফডি করা আছে, আমি কোনো কারণবশত সেই ফিক্সড ডিপোজিটটাকে প্রিম্যাচিওর করার পর সেই ফিক্সড ডিপোজিটের টাকাটি তুলে নিয়ে অন্য কোনো ব্যাংকে বা সেই ব্যাংকে পরে কোনো এক সময় আবার নতুন করে যদি ফিক্সড ডিপোজিট করতে যায় তাহলে সেক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আমার কি কোনো তথ্য সেক্ষেত্রে সরবরাহ করা হবে ব্যাংকের তরফ থেকে? এর সঠিক উত্তর হলো আপনার যদি ফিক্সড ডিপোজিটের পরিমাণটি 10 লক্ষ টাকার কম থাকে তাহলে এক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে কোনো তথ্য সরবরাহ করা হবে না এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কোনো রকম কোনো নোটিশ পাঠাবে না। এবং দ্বিতীয়, যদি এই টাকার পরিমাণটি 10 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার যে কোনো রকম কোনো ভয়ের বিষয় আছে তা নয়, আপনি অবশ্যই তার একটা বৈধ পথে টাকাটা পেয়েছেন এবং আগে আপনি যে ফিক্সড ডিপোজিটটা করে রেখেছিলেন সেটার একটা কাগজ বা সেটার যে সার্টিফিকেট সেটার একটা জেরক্স করে রাখুন, যে ভবিষ্যতে যদি কখনো কোনো সমস্যা হয় যাতে করে আপনি এই সমস্যাটার সময় এই কাগজপত্র দাখিল করতে পারেন। এবার আপনাদের কাছে একটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করি। অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে আমার মান্থলি ইনকাম অনেক কম, মান্থলি ইনকাম 10,000 টাকা অর্থাৎ ইয়ারলি ইনকাম ধরুন 1,20,000 টাকা। এবার এক্ষেত্রে আমার ঘর করার জন্য বা বাড়ি করার জন্য একটি হোম লোনের প্রয়োজন এবং আমি যদি ব্যাংকে গিয়ে হোম লোনের জন্য আবেদন করি তারা আমাকে আইটিআর ফাইল করতে বলছে। এবার আইটিআর ফাইলে যদি আমি আমার সঠিক তথ্য অর্থাৎ সঠিক ইনকামটা উল্লেখ করে 1,20,000 টাকার উপর বেসিস করে যদি আমি আইটিআর ফাইল করি তাহলে সেক্ষেত্রে ব্যাংক থেকে বেশি পরিমাণ লোন আমাকে প্রোভাইড করা হবে না। তাহলে বেশি পরিমাণ লোন নেওয়ার জন্য যদি আমি আমার ইনকামটাকে বেশি দেখাই এবং বেশি দেখিয়ে আইটিআর ফাইল করি তাহলে সেক্ষেত্রে কি ভবিষ্যতে কোনো সমস্যায় পড়বো কি পড়বো না? এর সঠিক উত্তর হলো এটা কখনোই উচিত নয়, এটা একদমই নিয়ম বিরুদ্ধ। আপনার যেটা ইনকাম সেই ইনকামটার উপরই আপনি আইটিআর ফাইল করুন এবং আপনি আইটিআর ফাইল করে সেই টাকার উপর থেকে যেটুকু টাকা আপনি হোম লোন হিসাবে পাবেন সেটুকু টাকায় গ্রহণ করুন। যদি বেশি টাকা হোম লোন নিতে যাওয়ার উদ্দেশ্যে আপনি বেশি টাকা আইটিআর ফাইল করেন তাহলে সেক্ষেত্রে বেশি টাকা তো আপনি হোম লোন নিলেন এবং ভবিষ্যতে যদি সেই টাকাটা পেমেন্ট করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু ডিফল্টার হিসাবে ঘোষণা করা হবে এবং আপনার সিভিল স্কোরটা কিন্তু অত্যন্তভাবে বাজে রিপোর্ট প্রকাশ করবে এবং সিভিল স্কোর অনুযায়ী ভবিষ্যতে আপনি কিন্তু আর কখনোই কোনো লোন পাবেন না এবং আপনাকে নানা রকমের সমস্যায় পড়তে হবে। তাই আপনার যতটুকু ইনকাম সেই ইনকামটাই শো করুন এবং সেই ইনকামের উপর থেকেই যে টাকাটা হোম লোন পাওয়া যায় সেই হোম লোনটার জন্য আপনি আবেদন করুন। বন্ধুরা, ভবিষ্যতে ইনকাম ট্যাক্সের নোটিশের হাত থেকে বাঁচার জন্য আপনারা কোন ধরনের লেনদেনগুলি করবেন বা কোন ধরনের লেনদেনগুলি করবেন না সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।